বিশ্বের মানচিত্রে আবারও আগুন জ্বলছে। এই আগুন শুধু বোমা আর মিসাইলের নয়, এটা কৌশলের, ভয়ের আর ক্ষমতার খেলা। একদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে এমন এক প্রস্তাব দিয়েছেন যা শুনলে যে কেউ চমকে যাবে। অন্যদিকে তেহরান থেকে সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি, ভুল করলে পৃথিবীর কোথাও কোনো আমেরিকান নিরাপদ থাকবে না। সবাই যখন ভাবছে যুদ্ধটা হবে শুধু ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে, তখন পর্দার আড়ালে শুরু হয়েছে এমন এক দাবা খেলা যার ফলাফল তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আজ আমরা 5টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই পরিস্থিতি বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, কারণ আজকের আলোচনা অনেক গভীরে যাবে। 2026 সালের 2রা ফেব্রুয়ারি ক্রেমলিনের অন্দরমহল থেকে একটি অত্যন্ত সংবেদনশীল খবর বাইরে চলে আসে, যা পরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়া সরাসরি ইরানকে প্রস্তাব দিয়েছে তাদের কাছে থাকা সমস্ত এনরিচড ইউরেনিয়াম মস্কোর হাতে তুলে দিতে হবে। এই প্রস্তাব প্রথম শুনলে অনেকের মনে হতে পারে এটা হয়তো বন্ধুকে বাঁচানোর চেষ্টা, কিন্তু জিও পলিটিক্সে কিছুই এত সরল নয়। এখানে প্রতিটি লাইনের পেছনে কৌশল থাকে। রাশিয়ার প্রকাশ্য যুক্তি হলো আমেরিকা ও ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে, তাই সামরিক হামলা খুবই জরুরি। পুতিনের হিসাব একেবারে বাস্তববাদী। যদি এই ইউরেনিয়াম ইরানের মাটিতে না থাকে, বরং রাশিয়ার তত্ত্বাবধানে থাকে, তাহলে ওয়াশিংটনের হাতে ইরানে আক্রমণের নৈতিক ও রাজনৈতিক অজুহাত অনেকটাই দুর্বল হয়ে যাবে। অর্থাৎ রাশিয়া কার্যত আমেরিকাকে বলছে, ভয়ের কারণটা আমি সরিয়ে নিচ্ছি, এবার তোমরা তোমাদের যুদ্ধবিমান সরিয়ে নাও। কাগজে কলমে এটা যুদ্ধ ঠেকানোর কৌশল, কিন্তু বাস্তবে এটা ইরানের জন্য মারাত্মক ঝুঁকিও তৈরি করতে পারে, কারণ ইতিহাস আমাদেরকে অনেক বড় কিছু শিক্ষা দিয়েছে। 2003 সালে মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমাদের সঙ্গে সমঝোতা করে লিবিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করেছিলেন। তাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, কিন্তু 2011 সালে সেই গাদ্দাফিকেই প্রকাশ্যে হত্যা করা হয়, যেন সেই প্রতিশ্রুতির কোনো অস্তিত্বই ছিল না। একইভাবে 1994 সালের বুদাপেস্ট মেমোরেন্ডামের মাধ্যমে ইউক্রেন তার পারমাণবিক অস্ত্র রাশিয়াকে দিয়ে দিয়েছিল নিরাপত্তার গ্যারান্টির বিনিময়ে। আজ সেই ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে ইরান খুব ভালো করেই জানে তার এনরিচড ইউরেনিয়াম শুধু শক্তির প্রতীক নয়, এটি আমেরিকার বিরুদ্ধে সবচেয়ে বড় ডিটারেন্স বা প্রতিরোধের ঢাল। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA 2025 সালের মে মাসের রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে মোট 9,247.6 কিলোগ্রাম এনরিচড ইউরেনিয়াম রয়েছে। এর মধ্যে 408.6 কিলোগ্রাম 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা অস্ত্র গ্রেডের খুব কাছাকাছি। বিশেষজ্ঞরা বলেন মাত্র প্রায় 42 কিলোগ্রাম এনরিচড ইউরেনিয়াম দিয়ে একটি পারমাণবিক বোমা বানানো সম্ভব। এ কারণে যতদিন এই কার্ড ইরানের হাতে রয়েছে, আমেরিকা সরাসরি আক্রমণের আগে বহুবার হিসাব করবে। কিন্তু একবার যদি এই কার্ড মস্কোর হাতে চলে যায়, তখন ইরান কার্যত তার সবচেয়ে বড় কৌশলগত ঢাল হারাবে, এবং তখন হামলা ঠেকানোর কোনো নিশ্চিত গ্যারান্টি থাকবে না। এই বাস্তবতায় অধিকাংশ বিশ্লেষক মনে করেন ইরান রাশিয়ার প্রস্তাবে সরাসরি রাজি হবে না, তবে তারা আলোচনা চালিয়ে যাবে সময় কিনতে। কূটনীতির টেবিলে দীর্ঘ বৈঠক চলবে, কিন্তু ভূগর্ভস্থ বাংকারে সেন্ট্রিফিউজ ঘুরতেই থাকবে আর ইউরেনিয়াম এনরিচড হতেই থাকবে। অর্থাৎ উপরে সংলাপ, নিচে প্রস্তুতি। এদিকে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সম্প্রতি এমন ভাষায় বক্তব্য দিয়েছেন যা শুধু শব্দ নয়, ব্যাপারটা ডিক্লারেশন অব ইন্টেন্ট বা উদ্দেশ্য প্রণোদিত ঘোষণা। তিনি বলেছেন, যে কোনো ভুল হলে পৃথিবীর কোথাও কোনো আমেরিকান নিরাপদ থাকবে না। অর্থাৎ ইরানে যদি কোনো প্রকার আক্রমণ করা হয়,
তাহলে পৃথিবীর যেখানে আমেরিকানরা থাকুক তারা ইরানের নিশানার বাইরে থাকবে না। এর পেছনে মূল কারণ হচ্ছে সম্প্রতি ইরান 10,000 কিলোমিটার পাল্লার একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করেছে, যা দিয়ে খোদ ইরান থেকেই আমেরিকাতেও তারা আক্রমণ চালাতে পারবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তিনি বলেননি মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান বা আমাদের লক্ষ্য হবে নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ঘাঁটি। তিনি বলেছেন কোনো আমেরিকান। এটা আন্তর্জাতিক অর্থে বার্তা যে ইরানের বক্তব্য এখন শুধু আঞ্চলিক সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে সম্ভাব্য পরিণতির পূর্বাভাস। মুসাভি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান শুধুমাত্র প্রতিরক্ষামূলক অবস্থায় নেই, বরং তাদের সামরিক নীতিতে পরিবর্তন এসেছে। অ্যাসিমেট্রিক ও অফেন্সিভ ডিফেন্স বা আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতি এখন ভিত্তিতে আছে। তিনি বলেন ইরান অত্যন্ত প্রস্তুত এবং কোনো ভুল হলে তারা দ্রুত, কঠোর এবং প্রতিশোধমূলক প্রতিক্রিয়া দেখাবে। এ সময় তিনি ইরানের সামরিক ও গোয়েন্দা সক্ষমতা পুনর্ব্যক্ত করে বলেছেন, আমরা কোনো ভয় পাই না এবং শত্রুর যে কোনো পরিকল্পনা আমরা ব্যর্থ প্রমাণিত করতে সক্ষম। মূল বার্তাটি পরিষ্কার, ইরান এখন শুধু আঞ্চলিক সংঘাতের দিকে তাকাচ্ছে না, তারা বলছে যে কোনো ভুল ক্যালকুলেশন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলবে। এখানে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশলের ইঙ্গিত অব্যাহত। মুসাবির বক্তব্যে স্পষ্ট যে ইরান সরাসরি অভিন্ন যুদ্ধক্ষেত্রে মুষ্টিমেয় ফোর্স বা সৈন্য নিয়ে আমেরিকার সঙ্গে লড়াই করবে না, বরং তারা স্বল্প খরচে বিস্তৃত আঘাত করতে সক্ষম এমন প্রযুক্তি ব্যবহার করবে, যেমন ড্রোন ফ্লিট, ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধ, সাবসিস্টেম হ্যাকিং ইত্যাদি। এখানে একটি গভীর হিসাব রয়েছে যা আমাদের বুঝতে হবে। আমেরিকার একটি বিমানবাহী রণতরীর দাম প্রায় $20 বিলিয়ন কাছাকাছি, কিন্তু একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের দাম মাত্র কয়েক হাজার ডলার। যদি ইরান হাজার হাজার ড্রোন বা ক্ষেপণাস্ত্র একসাথে ব্যবহার করে, তাহলে আমেরিকার অর্থনৈতিক সিদ্ধান্ত ও প্রতিরক্ষা খরচের উপর বিরূপ প্রভাব পড়বে এবং সামরিক শক্তির পারিশ্রমিক কমে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো টাইমিং। মুসাবির হুঁশিয়ারি তখন এসেছে যখন আমেরিকা লোহিত সাগর ও ভূমধ্য সাগরে তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করছে এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি বোঝায় ইরান তাদের বার্তা দিতে চাইছে, যত বেশি তুমি আমাদের কাছে আসবে তত সহজে আমরা তোমাদের লক্ষ্যবস্তুতে পরিণত করব। এটি আর কোনো সাধারণ ভাষ্য নয়, এটি ঔপনিবেশিকও নয়, বরং নতুন কৌশলগত প্রতিরোধ বা ডক্ট্রিনের ঘোষণা। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে কে কার কতটুকু ক্ষতি করতে পেরেছে। ইরানের $1,000 একটি ড্রোন দিয়ে যদি আমেরিকার $1 বিলিয়ন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়, তবে কার্যত আমেরিকা এই যুদ্ধে পরাজিত হবে। এবার আসি ইরানের ওয়ার রুম নিয়ে। 2026 সালের 2রা ফেব্রুয়ারি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর অ্যারোস্পেস ফোর্সের একজন সিনিয়র কমান্ডার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনকে একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করেন। এই ব্রিফিংয়ে তিনি জানান ইরানের ওয়ার রুম সম্পূর্ণরূপে সক্রিয় এবং যে কোনো মুহূর্তে সংঘাতে জড়ানোর জন্য প্রস্তুত। কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেন, কমান্ডার উল্লেখ করেছেন যে ইরান তার প্রতিপক্ষদের উপর উচ্চ পর্যায়ের গোয়েন্দা নজরদারি বজায় রেখেছে এবং তাদের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও জানান, সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য ইরানের অপারেশনাল পরিকল্পনাগুলি প্রস্তুত রয়েছে। এই ব্রিফিংয়ে কমান্ডার সতর্ক করেন যে যদি যুক্তরাষ্ট্র কোনো বোকামি করে এবং আক্রমণ চালায়, তবে এটি একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতে পরিণত হবে, যা ইরানের জন্য সবচেয়ে বড় সুবিধা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক স্বার্থ ইরানের অপারেশনাল রেঞ্জের মধ্যে রয়েছে। কমান্ডার আরও উল্লেখ করেন যে 2025 সালের 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার 50% বেশি সাফল্যের হারে ভেদ করতে সক্ষম হয়েছিল। তিনি জানান, সেই সময় থেকে ইরানের আক্রমণাত্মক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও উন্নত হয়েছে এবং বর্তমানে যা প্রকাশিত হয়েছে তার চেয়েও বেশি শক্তিশালী। এই ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়, যে কোনো শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান সর্বোচ্চ ব্যবস্থা নিবে
যা সর্বোচ্চ নেতার নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবার আসি 4 নম্বর পয়েন্টে, অর্থাৎ হরমুজ প্রণালী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তার চাবি আইআরজিসি এর হাতে। আসলে হরমুজ প্রণালী কি আপনারা সবাই ইতিমধ্যে কিন্তু জানেন। হরমুজ প্রণালী বিশ্বের তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের প্রায় 20%-এরও বেশি তেল এই পথ দিয়েই পারাপার হয়। ইরান যদি সিদ্ধান্ত নেয় কয়েকটি মাইন ভাসিয়ে দেবে বা কয়েকটি জাহাজ ডুবিয়ে পথ বন্ধ করবে, তাহলে কি হবে? মুহূর্তের মধ্যে তেলের দাম ব্যারেল প্রতি 200 থেকে 300 ডলারে পৌঁছে যাবে। আমেরিকা সামরিকভাবে শক্তিশালী, কিন্তু তাদের অর্থনীতি কি এই ধাক্কা সামলাতে পারবে? ইউরোপ কি শীতে জমে যাওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে যদি তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়? ইরান এখানে ব্ল্যাকমেইল করছে না, তারা তাদের ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করছে। ইরানের বার্তা স্পষ্ট, আমাদের মারলে আমরা একা মরব না, পুরো বিশ্বকে সাথে নিয়ে মরব। এবার আসি 5 নম্বর পয়েন্টে, আর এটি খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইসরায়েলে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি গতকাল যা বলেছেন তা সত্যি চমকপ্রদ। তিনি বলেছেন, ইসরায়েলের শত্রু মানেই আমেরিকার শত্রু। এই একটি লাইন আমেরিকার তথাকথিত নিরপেক্ষ মধ্যস্থতাকারী মুখোশ ছিঁড়ে ফেলেছে। এখন প্রশ্ন, গাজায় যে হাজার হাজার শিশু নিহত হচ্ছে, ইসরায়েল যাদের শত্রু মনে করে তারা কি আমেরিকার শত্রু? লেবানন, সিরিয়া, ইয়েমেনের নিরীহ মানুষ যাদের ইসরায়েলিরা অকারণে মারছে, তারাও কি আমেরিকার শত্রু? আরো গভীরে যান, ইসরায়েল মাঝে মাঝে কাতারকে দোষারোপ করে, তার্কিকে দোষারোপ করে। তারা সরাসরি বলে কাতার এবং তুরস্ক ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। অথচ এই কাতারে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেদ বিমানবন্দর রয়েছে। তাহলে কি কাতারও আমেরিকার শত্রু? মূল বিষয়টা হচ্ছে, এই বক্তব্যের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েল নিজেদের এক অভিন্ন সত্তা হিসেবে ঘোষণা করল। গতকাল কার্যত ইরানকে বার্তা দেওয়া হলো, ইসরায়েলে একটি ঢিল ছুড়লেও আমরা সেটাকে হোয়াইট হাউসে হামলা হিসেবে দেখব। এর ফল কি? সংঘাত কি কমবে না বরঞ্চ বাড়বে? একটি ছোট ভুল, একটি সীমান্ত সংঘর্ষ সরাসরি ইরান বনাম আমেরিকার যুদ্ধের রূপ নিতে পারে। এখন পুরো ছবিটা কিন্তু পরিষ্কার। রাশিয়া চেষ্টা করছে ইরানের পারমাণবিক কার্ড সরিয়ে যুদ্ধ ঠেকাতে। ইরান বলছে, বিশ্বাস না করলে ঠিক আছে, আমাদের ওয়ার রুম প্রস্তুত, আর তেলের চাবি আমাদের পকেটে। আলোচনার টেবিল খোলা রয়েছে। সসম্মানে আলোচনায় বসলে আমরাও আলোচনায় বসব, অন্যথায় আমরা আমাদের নিজেদের পথ নিজেরা বেছে নেব। আমেরিকা জানিয়ে দিয়েছে তারা ইসরায়েলের ছায়া হয়ে থাকবে। এখন বড় প্রশ্ন, ইরান কি রাশিয়ার কথা শুনে তাদের ইউরেনিয়াম মস্কোকে তুলে দিবে, নাকি গাদ্দাফি ও ইউক্রেনের পরিণতি মনে রেখে এটি আঁকড়ে ধরে রাখবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন, কারণ সত্য ছড়ানো এক ধরনের যুদ্ধ। দৃষ্টি খোলা রাখুন, কারণ খবরের পেছনের খবরই আসল খেলা। ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।